হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে এখন 10টা মতন বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। ছোটো ছোটো ব্লগ দেবো এখন কয়েকদিন, কারণ কিছু কাজে আমি ব্যস্ত থাকবো এই কারণে। আর এইখানে দেখো চা বসিয়েছি। এখন আমি চা খেয়ে নেবো। চা খাওয়ার পরে তারপরে ভাত ডাল আর আলু ভাজা আজকে করবো, বিশেষ কিছু করবো না। আর মা আজকে রাত্রিবেলা বলেছে কড়াইশুঁটির কচুরি, আমার মা বলেছে কড়াইশুঁটির কচুরি আর আরেকটা কি আইটেম করবে বলেছে, নিয়ে আসতে বলেছে, এই জন্য বিশেষ কোনো রান্না নেই। আর কালকে আমি আর রঞ্জিত একসাথে সারাদিন স্পেন্ড করেছি, আমাদের কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল সেই কারণে। আর আমরা কালকে মেলাতেও গেছিলাম, কিন্তু মেলার ভেতরে ইন করিনি, মেলার বাইরে থেকে আমাদের কিছু কেনাকাটা করার ছিল। তো ব্লগটা দেখতে থাকো, আমি কী কী কিনেছি না কিনেছি দেখো, সব রাখা আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো, তারপরেই আমি ব্যবহার করা শুরু করব। তো চলো আগে চা খেয়ে নিই। আর চুলে দেখো এক্ষুনি স্নান করে বেরিয়েছি বলে চুলটা এরকম লাগছে, এখন টেনে বেঁধে রেখেছি, গরম পড়ে গেছে এই কারণে। তো বন্ধুরা দেখো চা নিয়ে নিয়েছি, আর এখানে ব্রেড আমি একটুখানি সেঁকে নিয়েছি, এটাই আজকে আমি অ্যাজ এ টিফিন খেয়ে নেবো। বিশেষ কিছু আমার খেতে ইচ্ছা করছে না। আর অরহর ডাল দেখো যেভাবে আমি রান্না করি একদম সেইভাবেই রান্না করেছি, রসুন আর জিরে আর হিঙের ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে এই ডালটা খেতে আমাদের সবারই। তো এই ডালটা মাঝে মাঝে করি। আর আজকে দেখো আলু ভাজাটা একটু অন্যরকম করার চেষ্টা করছি, একটু কারি পাতা, বাদাম, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আলু ভাজাটা আমি আলুটা কী করছি বলো তো, কুড়িয়ে নিয়েছি। আমি জানি যেভাবে বিয়েবাড়ি আলু ভাজা ঝুরঝুরে হয় ওই রকম হবে না, কারণ পুরো ছাপা তেলে এগুলো রান্না করতে হয়। আমি এইটুখানি তেল দিয়েছি, তাই আমার বুক কাঁপছে, ভাবছি যে ওরে বাবারে কত তেল দিয়ে ফেললাম, এরকম একটা ভাবছি আমি। তো যাই হোক, পুরোপুরি একদম বিয়েবাড়ি ঝুরঝুরে আলু ভাজা না হলেও অন্যরকম একটুখানি খাবো ভেবেই আজকে এইভাবে রান্নাটা ট্রাই করছি। কারণ আমার মেয়ে, ওই যে বললাম না পিকনিকে, বলছিল যে মা তুমি এরকম কেন রান্না করো না, তো আমি বললাম দেখ বাবাই, ওই রান্নাগুলো করতে প্রচুর তেল লাগে। আর মাইক্রোওভেনও করা যায়, তো মাইক্রোওভেনটাও আমি ঠিকঠাক করেছি, কিন্তু এখনও আমি ইউজ করিনি একদিন। আর রঞ্জিত তো মাঝে মাঝেই বলছে তুমি মাইক্রোওভেনটা কিনে কিছুই করছো না। তো দেখি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব মাইক্রোওভেনটাও কিছু কিছু ব্যাপারে ইউজ করার জন্য। একবার আমি শুনে নিয়েছি যে মাইক্রোওভেন ব্যবহার করা বেশি স্বাস্থ্যের জন্য ভালো না, আর আমার ভালো লাগে না এই জন্য। আর কারি পাতাটা দেখো এইভাবে স্টোর করে আমি নিচে একটা টিস্যু রেখে এইভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই, যখন দরকার পড়ে তখন ব্যবহার করি। আর এই দেখো এইখানে এই কন্টেনারটা কী করেছি বলো তো, এই দেখো এর মধ্যে আমি ঘি রেখেছি, আর একটা এরকম স্টিলের চামচ রেখে দিয়েছি, খুব সুন্দর কিউট লাগছে। তোমরা এরকম কিনে ডাইনিং টেবিলে রাখতে পারো। আর যার মধ্যে আমি ঘি রাখতাম আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, সেটা আমি এখন টক দই রাখি, ওটা ফ্রিজে আছে। আর দেখো মেয়ের জন্য আমি একটা এখানে প্রোটিন পাউডার বানিয়েছি, এটা আগে আমার মেয়ে 10-15 দিন খাক, তারপরে আমি এর রিভিউ দেব কি কেমনভাবে বানিয়েছি আর এটার কি উপকার সব আমি আগে দেখে নিই, তারপরেই তোমাদেরকে জানাবো। আর এখানে দেখো আলু ভাজাটাও কড়াইতে দিয়ে দিয়েছি, মোটামুটি একটা হচ্ছে একটা ঝরঝরে কুরকুরে ভাব, কিন্তু হ্যাঁ একদম ঝরঝরে হবে না, যেরকম আলু ভাজার বিয়ে বাড়িতে বা পিকনিকে আমরা খেয়েছিলাম। তো এখানে দেখো সব কতটা তেল, ওরে বাবারে, তাও তো আমি এইটুখানি তেল দেখে আমার মাথা ঘুরছে। আর ওটা তো জানোই কড়া ভর্তি তেলে রান্না করতে হয়। তো আলু ভাজাটা তো একদম রেডি হয়ে গেছে, দেখো বাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কা সব কিন্তু মিলিয়ে নিয়েছি। আর যখন খাচ্ছিলাম ভালোই লাগছিলো খেতে, একটু অন্যরকম লাগছিলো, নর্মাল আলু ভাজার মতন লাগছিলো না। আসলে আমি যে সবজিগুলো কাটি না, সেই সবজিগুলোর আনইভেন থাকে, আমি সবজি কাটিংটা ছুরি দিয়ে কাটি, সব কিছু আনইভেন থাকে, সব সমান হয় না। কিন্তু বটি দিয়ে যখন আমি আগে কাটতাম তাও মোটামুটি একটু ভালো কাটতাম। আর এখানে দেখো এই ভিডিওটা তো অলরেডি আমি শেয়ার করেই দিয়েছি যে আমি কাস্ট আয়রনের বাসনপত্র কিনেছি। তো যেহেতু সেই দিনেরই এটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো একটুখানি ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস আমি সেদিন তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে তাওয়াটা দেখাচ্ছি, এটা কিন্তু ইন্ডাকশানও ব্যবহার করা যাবে, এটা আমি সেদিন বলতে ভুলে গেছি। খুবই একটা ভালো জিনিস পেয়েছি, কিন্তু হ্যান্ডেলের মধ্যে একটুখানি ফাটা বেরিয়ে গেছে, সেইটা আমি আবার ঠিক করার চেষ্টা করছি। তো রঞ্জিত তো বললো ওটা কোনো ব্যাপার না, তুমি ইউজ করো, খারাপ হলে আমি ঠিক করার ব্যবস্থা করে দেবো। আনলাম ঠিক আছে তাহলে। এই একটা ভালো জিনিস হলো যে ইন্ডাকশান তো আমাকে মাঝে মাঝে গ্যাস শেষ হলে 10-12 দিন ব্যবহার করি আমি, যেহেতু আমার ডবল গ্যাস সিলিন্ডার নেই এখন অবধি। তো আমার ভালোই হবে, আমি অনেক অসুবিধা হয় আমার পরোটা এটা ওটা করতে। আর খুব ভালোই জিনিসটা আমি পেয়েছি। হয়ে গেছে বন্ধুরা,
আর সরস্বতী পুজোর জন্য তোমরা কে কী কেনাকাটা করছো? আমার তো এখনও কিছু কেনাকাটি হয়নি, মানে ওই যে একটা নাইটি এনে রেখেছিলাম বানতলা থেকে, ওই নাইটিটাই ভেবেছি আমি পরবো। আর আর কিছু আমি নিজের জন্য বিশেষ কিছু কিনবো না, কারণ এই বছর পুজোতে শাড়ি অনেকগুলোই কিনেছি। যদি শাড়ি পরতে ইচ্ছা হয় একটা নতুন শাড়ি পরে নেবো, নাহলে তো পুজো টুজো এইসব করতে করতেই বেলা হয়ে যায়, নাইটি পরেই কেটে যাবে। যদি ইচ্ছা হয় সন্ধ্যেবেলা একটা ওই পুজোর যেই শাড়িগুলো আছে সেই একটা শাড়ি পরে নেবো। হলুদ রঙের তো একটা শাড়ি কিনেছিলাম, আমি একদিনই পরেছি, ওটা পরে নেবো। আর আমার মেয়ের জন্য একটা জামা অর্ডার দিয়েছি, সেই জামাটা আসবে। ও বলছে এই বছর শাড়ি বা মানে ফ্রক টাইপ ওইসব মানে প্রতি বছর তো পরে, তো গত বছর থেকে ওর ওইসব আর ভালো লাগছে না, ও পরে না। তো একটা জামা আমি অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা মানে আসবে করছে। তো দেখা যাক কবে আসে, আসলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আর আর বেশি কিছু প্ল্যানিং নেই, প্রচুর কাজের চাপ আছে কয়েকদিন যাবত। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি। ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, কিছু মনে করো না। খুব তাড়াতাড়ি আবার আগের মতন আমি লং ব্লগ দেওয়ার চেষ্টা করব, যখন যেরকম হবে। আর ফোনটা যতক্ষণ না পাল্টাচ্ছি ততক্ষণ মানে মনে শান্তি আসছে না। তো এই 2-1 দিনের মধ্যেই ফোনটা পাল্টাবো। আমরা দেখে মানে এসছি, মডেল গিয়ে পছন্দ হয়েছে, কিন্তু অ্যাট দ্য টাইম মানে মডেলটা হুট করে একজন অন্য লোক, মানে একটাই পিস ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। আবার আমি অর্ডার দিয়ে এসেছি, ওটা আসলে আমি গিয়ে আবার নিয়ে আসবো, এরকম একটা মানে কথাবার্তা হয়ে আছে। তো দেখা যাক কবে হয়, কালকেও আসেনি ফোনটা। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।